500 টাকা দেন আপনারা। না 500 টাকা কেন? এই ভাই বাচ্চি না। ভিডিওটা অফ করো না। না না ভিডিও অফ করব না। বাগানে আপনি এলাও না করে। আপনি অফিসে দেন। মানে কেন? এলাও নাই কোন জায়গায় লেখা আছে? ওই যে লেখা আছে এখানে। এই ভাই দাঁড়া, সব বালিশ করে দেবে ওনার মাঝে। কই থেকে নিব? পারমিশন আমাদের অফিস আছে। আপনি ভুল করে করলে এখানে ক্ষমতা হবে না, আপনি অফিসে পারমিশন আনতে পারবেন না। আমি অ্যাপ্লাই করার 4 মাস পরে আমি গিয়ে ইন্টারভিউ মেল পাই, ঠিক আছে? আর আনসাইমেন্টটা হইতে হবে ছোট। এই যে A1 থেকে B1 পর্যন্ত একটা জার্নি, অনেকে একটাও পাস করতে পারে না অথবা 4টা দিয়ে একটা পাস করে। আমার লেজেন্ড টাইলটা আমি 3rd টাইমে পাস করছিলাম। What up good people, this is Jealous Obi. I hope you guys doing absolutely fine. So as you can see guys, আমরা মিরিঞ্জা ভ্যালি যাওয়ার পরে এখন যাচ্ছি সিলেট। Say hi guys. Hi. সো অ্যাজ ইউ ক্যান সি গাইজ, বেঙ্গল পরিবহনের সাথে এবারও আমরা যাত্রাটি শুরু করছি। এই বাসটি বেঙ্গল পরিবহনের সেই প্রথম বাসগুলোর মতোই। সিলেট যাওয়ার জন্য স্লিপারে আপনাদের ভাড়া পড়বে 1500 টাকা, এবং যদি আপনারা স্লিপার রেখে আপনারা যদি বিজনেস ক্লাসে যান তাহলে 1400 টাকা পড়বে। আর যদি আপনারা নন এসিতে যান তাহলে 700 টাকা করে পড়বে। আরেকটা এসি বাস আছে, সেটা হলো বিআরটিসিতে যদি যান তাহলে আপনাদের 700 টাকায় পড়বে, কিন্তু বিআরটিসির বাসটা কেমন হবে এটা নিয়ে একটু সন্দেহ রয়েছে। চলুন তাহলে আমরা জার্নিটা শুরু করি বেঙ্গলের সাথে। এখানে আমাদের স্টপেজ দিবে, সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা, আমরা মজা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম এবং সকালে উঠে দেখি আমাদের বাসটি এখনও চলছেই। পরে একটি রেস্টুরেন্টে থামালো। অলরেডি 7টা বেজে গেছে। পানসি রেস্টুরেন্ট থামছি। অ্যাকচুয়ালি আমাদের রাস্তায় দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষের কারণে 2.5 ঘন্টা আমরা বসেছিলাম, যার জন্য আমাদের এই 2.5 ঘন্টা লেট হয়ে গেছে। ড্রাইভার সাহেব, আমাদের এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা 10-15 মিনিট। রাস্তায় দুর্ঘটনার কারণে আচ্ছা, মানে মুখোমুখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের কারণে আমরা এক জায়গায় বসেছিলাম প্রায় 2.5 ঘন্টা। পরোটা নিছি, এখন পরোটা খেয়ে এখান থেকে রওনা হবো। তো ঘুম কেমন হয়েছে ভাই? ভাই ঘুম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যদিও রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট আপনি বলতে পারবেন? না, আমিও না। রুম ভালো হয়েছে, আচ্ছা বাথরুমও ভালো হয়েছে। আচ্ছা। খাবার এখানে মোস্ট প্রবাবলি অনেক এক্সপেন্সিভ। মনে করে বহন করে দিয়েছে। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রওনা হলাম সিলেটের উদ্দেশ্যে। এবার তোমাদের সাথে সিলেট গিয়ে একদম ডিরেক্ট দেখা হবে। বাস থেকে স্টেশনে নেমে আমরা এখন দরগা গেটে যাচ্ছি, ওখান থেকে হোটেল নিব। বন্ধুরা, বাস স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছিল, যেটার নাম কদমতলী বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা অনেক সিএনজি পেয়ে যাবেন। যেমন আমরা 150 টাকা দিয়ে দরগা গেটের উদ্দেশ্যে ভাড়া করেছি, সেখানে গিয়ে আমরা হোটেল ভাড়া করব। তো চলুন তাহলে সেখানে গিয়ে আপনাদের হোটেলগুলো দেখাই। তো আমরা এখন চলে আসছি দরগা গেটে। ওই সামনে হলো দরগা, এখান থেকে আপনারা হোটেল ইচ্ছা মতো চুজ করে নিতে পারবেন। আমরা এখন সেটাই করব। বন্ধুরা, এই দরগা গেটের দুপাশেই পুরো রাস্তা জুড়েই হোটেল এরিয়া। এখানে আপনারা ইচ্ছা মতো হোটেল চুজ করে নিতে পারবেন এবং দামাদামি করে নেবেন অবশ্যই। কিন্তু আমরা এখানে থাকিনি, আমরা একটু দূরে থেকেছি। তো আমরা জেইল রোডে চলে আসছি। জেইল রোডে আসার পরে এখানে যে বেশ কিছু হোটেল আছে, তার মধ্যে আমরা এই হোটেলটা চুজ করছি, হোটেল ডালাস। আপনারা একটা রুমে 8 জন থাকতে পারবেন। আমরা 8 জন থাকার রুমে 5 জন থাকবো, যদিও এটা ভাড়া নিয়েছে 3000 টাকা। এইটা হোটেলের লবি। এই যে ভাইয়া আমাদের আসলে বুকিংটা করে দিচ্ছে। ভাইয়া, আপনার হোটেল সম্পর্কে কিছু বলতেন, আপনাদের রুমের ক্যাটাগরি, তারপরে আপনাদের রুমের প্রাইস। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আসিফুর রহমান। আমাদের 4 কোয়ালিটি 5 কোয়ালিটির রুম আছে। ডিলাক্স রুম আছে, সুইট রুম আছে, নন এসি রুম আছে, এসি রুম আছে। আপনারা যদি আমাদের হোটেলে আসেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর স্যাররা উঠছেন, আসলে আমি অনেক খুশি স্যাররা যেহেতু আমাদের হোটেলে আসছেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, খুব ভালো একটা রুম দিছেন আর আমাদের একটা ভালো ডিল দিছে। স্যারের রেফারেন্সে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন, যেটা আমিও পাই নাই। তাহলে আপনাদের উপরে গিয়ে রুমটা দেখাই। তো এত বড় রুমে আসলে আর মনে হয় যে 10 জনও থাকতে পারবে। এটা একটা খুব ভালো ডিল আমার কাছে মনে হয়েছে। এখানে সোফা দেওয়া আছে, এখানে একটা ফ্রিজও দেওয়া আছে, এখানে ছোট একটা ডেস্ক দেওয়া আছে, আর ফাইনালি হলো আমাদের ওয়াশরুম। এখন আমরা যাব পানসিতে। পানসিতে খাওয়া দাওয়া করে রিক্সায় যান তাহলে 20 টাকা করে নিবে, আর যদি সিএনজিতে যান তাহলে 50-60 টাকা করে নিবে আর কি। বন্ধুরা, আমরা একটা সিএনজি ভাড়া করে চলে এলাম পানসি রেস্টুরেন্টে, যেটা সিলেটের অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট, যেখানে না খেলেই না। তো আপনারাও এখানে
একবেলা অথবা দুবেলা এখানে এসে খেতে পারেন। এখানকার খাবারের মান এতই মজা, আমি সাজেস্ট করব আপনাদের আগে ভর্তাগুলো নিয়ে খেতে। পানসি থেকে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি মালনীছড়া চা বাগানে। চা বাগানে কিছু সময় কাটাবো, তারপরে কালকে আবার আমরা অন্য স্পটগুলো যাব। ছড়া যেতে কতক্ষণ লাগবে? বন্ধুরা, পানসি থেকে আমরা চা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে আমাদের সিএনজি ভাড়া নিয়েছে 150 টাকা। আমরা এখন আসছি মালনীছড়া চা বাগান। মালনীছড়া চা বাগানের অনেক নাম শুনেছি, আজকে এখানেই যাবো। দাঁড়ান। হ্যাঁ বলেন। ম্যানেজারের কাছ থেকে একটু পারমিশন নিয়ে ম্যানেজার কে? ওই যে অফিস থেকে গেলে আপনাদের পারমিশন দেবে। তো আমরা অফিস থেকে সিধা গিয়ে বাম দিকে ওইখান থেকে পারমিশন নিয়ে আমরা সাইড দেবো। কেন আপনাদের আপনি একটু না ভিডিও অফ করবো না। চ্যালেঞ্জ থেকে আসবে, ঠিক আছে ভাই এখানে আমার সাথে ভিডিও করে সমস্যা নেই। এখানে আমি বলি ভাই, এখানে মনে হয় ওরা চকিদার এবং ডিউটি করে, বুঝছেন, সেকশন দেখাশোনা করে আর কি। ওরা চা বানাটা বসিয়ে দিয়ে আপনারা ঘুরতে পারেন, সমস্যা নেই। চা পানির বকশিস দিয়ে যাইতে হবে। বকশিস দিয়ে যাইতে হবে কেন? আর এবার সেকশন ডিউটি করে, আচ্ছা বুঝছেন। এখন আপনারা যে ঘুরবেন, ওরা বাগান দেখাশোনা করে, তো বসিটা দিলে কি সমস্যা আপনার? বকশিস ছাড়া যাইতে দিবেন না। তো উনি বলতেছে যে এখানে ওইখান থেকে একটু কথা বলে আসেন। ওখানে আমরা কেন কথা বলে আসেন জানি না। যদি আপনারা ভেজাল করেন, সামনে অফিস আছে, জান দিয়ে অফিস তো ভেজাল না আপনাদের লোকে। সবার বেদনা লাগে ভাই চা বাগান করতে। চা বাগান আইলে এত বেদনা সকলেই দেখায়। যেন আপনারা কষ্ট করে একটু যান, অফিসে পারমিশন নিয়ে আসেন, আপনারা শুরু করতে। এখানে তো আপনারা বলতে আসেন 500 টাকা দেন আপনাদের। না 500 টাকা কেন চাবে? চা বাগান আমাদের তো চাও এই ভাই ভাবছি না তো কোথায়? অফিস কোথায়? অফিস সামনে। অফিস যখন গেলে লাঞ্চের সময় গিয়ে বেকার পাবেন না, গেলে ইচ্ছা দরকার বলে গেলে সুদা গিয়ে আমি গাইড নিব না, আমি এমনিই গাইড যাব। লাগবে না তো চা বাগানে বসিয়ে আপনারা যান। গাইড নিয়ে গেলে তো মনে করে একটু খরচ, গাইড ছাড়া গেলে না বকশিস কেন? আমি এমনিই যাব ঘুরতে। ভাই বকশিস ওটা কেন? না করলে তো আপনি জানবো অফিসে। বাগানে আপনি এলাও না, আপনি অফিসে যান। মানে কেন? এলাও নাই কোন জায়গায় লেখা আছে? ওই যে লেখা আছে এখানে, ওইখানে লেখা আছে। ওই নোটিশ আছে ওখানে, ডোরেল নোটিশ দেওয়া আছে ওই যে উপরে। ওইটা তো ওই এরিয়াতে এলাও। ওই বাগান বলতে আর কি ওইখানে লেখা আছে। একটা কঠিন স্ক্যাম চলতেছে। হ্যাঁ, তারা যাইতেই দিবে না, ঠিক আছে? ওনাদের বকশিস দিতেই হবে, ব্যাপারটা দেখছেন না? এখানে চা বাগানে ওনারা ইচ্ছা করে একটা স্ক্যাম করতেছে যে এখানে কারো যাইতে দিবে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আপনি টুরিস্ট আসলে শুনেন, টুরিস্ট আসলে আপনি বলতে পারেন যে ভাইয়া আপনারা এখানে যাচ্ছেন, আপনার গাইড নিয়ে যান, ভালো ভালো জায়গা ঘুরতে পারবেন। আপনার সাথে তো যদি মাত্র আপনাদের ফার্স্ট এডে বললেন যে আমাদের গাইড লাগবে না, আমরা একা করবো ভাই, এটা মাত্র আপনাদের কিন্তু মারছি আমি। হ্যাঁ, তো এখন আপনি যেভাবে বলতেছেন না দিতেই হবে, নাইলে যাইতে দেবো না, এরকম একটা ব্যাপার আমি না? এইভাবে বলি না, বলতে আছে ওরা চকিতে সেকশন ডিউটি করে, বুঝছেন? সেটা ওই বুঝছি। পথে ওদেরকে দোয়া লাগে, একটা ডাল বাংলা ওদেরকে দোয়া লাগে, বুঝছেন? আমরা এদিকে আমরা এখানে যার সব চা বাগান, এখানে কোনো বাইরের লোক না এখানে। তাইলে আপনাদের বকশিস না দিলে আপনারা চা বাগানে ঢুকতে দিবেন না, এরকম ব্যাপার কি না? তাই না? ব্যাপারটা এরকম না, মনে এক জায়গায় দায়িত্ব আছে, ওনার পারমিশন আমরা লাগবে না ভাই। এখন যদি উনি বলে ভাই চা বাগান, Permission ভাই কার আপনারা থেকে ছেড়ে দিমু। এ ভাই ধরো সব বালিশ করে দিবে ওনার মাঝে। না ভাই তো চা মার করে পারমিশন কই থেকে নিব? পারমিশন আমাদের অফিস আছে, আপনি ঘুরে ঘুরে করলে এখানে ক্ষমতা হবে না, আপনি অফিসে পারমিশন আনতে পারবেন না। আচ্ছা চলেন অফিস অফিসে যান, আপনি সুজা গিয়ে দেবেন আনতে অফিস আছে। তো আমরা তো ঘুরতে আসছি, এখানে একটা স্ক্যামিং চলে, তো সেটাই আর কি দেখলাম, আপনাদের একটু সতর্ক করলাম। আমরা তাদেরকে 50 টাকা দিছি, তারপরে আমাদের ঢুকতে দিয়েছে। আমরা এখন এই যে চা বাগানে এই টিলার উপরে উঠতেছি। এখান থেকে ওই যে স্টেডিয়াম দেখা যাচ্ছে, সিলেট স্টেডিয়াম। স্পেসিফিক কিছু নাই, যারা আগে চা বাগান দেখছেন তাদের জন্য স্পেসিফিক কিছু লাগবে না। বিকাল কাটানোর জন্য অথবা সকাল কাটানোর জন্য ইটস গুড প্লেস। বন্ধুরা, মালনীছড়া চা বাগান বাংলাদেশের প্রথম চা বাগান, যা 1849 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিলেটের মালনীছড়ায় প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব একে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্য করে তুলেছেন। তাই আমি বলবো আমাদের দেশের প্রথম চা বাগান একবার হলেও এসে দেখবেন। আচ্ছা মিরাজ ভাই, কারণ আপনি বলেন যারা হাউস বিল্ডার আছে তারা অনেকেই আছে যে পরীক্ষা রিলেটেড অনেক ইনফরমেশন জানতে চায়, আপনার মতে লেজেন্ড টাইলটা বেটার করার জন্য কি করা উচিত? তাদের কিছু পরামর্শ দেন। বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ভোকাবুলারি লেভেল, স্কিলটা বাড়ানো। আচ্ছা, ভোকাবুলারি লেভেলটা বাড়ানোর জন্য কি কোনো
মানে ট্রিক্স আছে? সবচেয়ে বেশি ওপেন করবে যখন সে প্র্যাকটিস করবে, তখন সে অনেকগুলো নতুন ওয়ার্ড পাবে, ওয়ার্ডগুলো কালেক্ট করবে। একটা মুভি দেখলো, ওয়ার্ড পাইলো, কালেক্ট করলো। একটা দুইটা লেজেন্ড করলো, অনেকগুলো হিউজ ওয়ার্ড পাইছে, সেটা কালেক্ট করছে। আপনার এক্সপিরিয়েন্সটা কি? আপনি কালেকশন সবচেয়ে বেশি করতে পারছেন কিভাবে? আমি সবচেয়ে বেশি প্র্যাকটিস করতাম আর বইয়ের মধ্যে লিখতাম বেশি। আমি কালেক্ট করতাম না, লিখতাম, বাংলাটা লিখে রাখতাম। আচ্ছা, বাংলা অথবা ইংলিশটা রেখে রাখতাম। আর যারা হচ্ছে হোরেনের মধ্যে, এদেরকে আমি বলবো কি সবচেয়ে বেশি আপনারা প্র্যাকটিস করেন, হোরেনটা শুনবেন। সেটা সং হইতে পারে, সেটা মুভি হইতে পারে। আচ্ছা আচ্ছা। যত বেশি আপনি হোরেনটা শুনবেন, তত বেশি আপনাদের হোরেনের স্কিলটা ডেভেলপ হবে। এখন হোরেন শুনলে কিন্তু আপনার লেজেন্ডও কিন্তু কভার আপ হবে। কেমনে? আপনি ওইখানে অনেকগুলো ওয়ার্ড পাচ্ছেন যেটাকে আপনার মাইন্ড রিসিভ করতেছে, রাইট। ঠিক আছে? তো এই দুইটাই কিন্তু একসাথে ডেভেলপ হচ্ছে। এই জন্য হোরেন লেজেন্ড একজন মানুষ এট দ্য সেম টাইম দেয়। একটা পরামর্শ দেন। অনেকে বেআইনস পাস করে ফেলছে, তাই না? তারা অনেকেই হতাশার মধ্যে ভুগছে। যেমন তারা আসলে অ্যাপ্লিকেশন করেও কোনো রেসপন্স পাচ্ছে না, কোনো ইন্টারভিউ পাচ্ছে না, কোনো রেসপন্স পাচ্ছে না। ওদের জন্য আপনি কি বলবেন? আপনার কোনো পরামর্শ তাদের জন্য? আমরা খুবই কৌতূহলী প্লাস হচ্ছে হতাশ একটা জাতি। এখানে আমি বলতে চাই কেন, আমরা অনেক কৌতূহল নিয়ে অ্যাপ্লাই করি। আচ্ছা। আর আমরা এটাই মনে করি যে আমি আজকে অ্যাপ্লাই করছি, সে আমাকে কালকে রিপ্লাই দিবে। নট লাইক দ্যাট। আচ্ছা। আমাকে এমন হয়েছে যে কি আমি অ্যাপ্লাই করার 4 মাস পরে আমি গিয়ে ইন্টারভিউ মেল পাইছি। 4 মাস পরে? 4 মাস। কেন? ইমাজিন। ভুলে গেছি যে সে আমাকে ইন্টারভিউতে ডাকবে। আফটার দেন আমি ইন্টারভিউ পাওয়ার পর আমি মেলটা কপি করে আবার সার্চ যখন দিলাম মেল বক্সে, তখন দেখতেছি আমি 4 মাস আগে অ্যাপ্লাই করছিলাম, সে 4 মাস পরে আমাকে ইন্টারভিউতে ডাকছে। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে কি অনেকগুলো ক্যাটেরিয়ালস আছে। ওকে। প্রত্যেক কোম্পানিতে আপনাকে অ্যাট দ্য সেম টাইম ডাকবে না, বা সেম টাইম আপনার হয় না। তো এই জন্য আপনি অ্যাপ্লাই করার পরে কী করতে হবে, একটা সার্টেন পিরিয়ড আপনাকে ওয়েট করতে হবে। এবং আপনার একটা কি ওদের রিমাইন্ড করার জন্য আরেকটা মেল আপনি ক্রিয়েট করতে পারেন, যেটা আপনার 15 দিন পর অথবা 20 দিন পর আপনি তাদেরকে সেন্ড করবেন যে আমি আপনার এই পোস্টের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু এখন অবধি আমি কোনো পজিটিভ অথবা নেগেটিভ মানে কোনো রিপ্লাই আপনার থেকে পাই নাই। তো আপনি যদি আমাকে একটু জানাইতেন আমার অ্যাপ্লিকেশন মানে আমি যে অ্যাপ্লাই করলাম আমার কন্ডিশনটা কোন পর্যায়ে আসছে, তাহলে আমার জন্য ভালো। যখন আপনি সেকেন্ড টাইম পাঠাবেন তখন তারা আপনাকে অনেক পজিটিভভাবে নেবে। এটা কিন্তু পাঠানোর জন্য আপনার 15 থেকে 20 দিন টাইম নেওয়া উচিত। আচ্ছা আচ্ছা। অ্যাপ্লিকেশন করার জন্য যে আনসাইবেনটা আপনি ইউজ করছেন, রাইট? এইটার মধ্যে স্পেসিফিকলি কোনো কি ট্রিক্স অথবা মানে টিপস দেওয়া যায় তাদের জন্য যে আপনারা এটা ইনকালেক্ট করতে পারেন, ইটস গোনা বি হেল্প ফর বেটার রেসপন্স, রাইট? আচ্ছা, এখানে এটা যদি বলতে চাই তাহলে আনসাইবেন নিয়ে আমরা কখনো আবেগী কোনো কথা বলবো না। আমি ছোটবেলা থেকে হ্যানা করতে চাইছি, ত্যানা করতে চাইছি, নট লাইক দ্যাট, এমন কোনো আবেগী কথা বলা যাবে না। আপনার কোনো যদি প্র্যাকটিকুম থাকে তাহলে আপনি কি করবেন, ওই প্র্যাকটিকুমগুলো নিয়ে আপনি বলবেন যে কি আমি আমার পড়ালেখার পাশাপাশি আমি এই প্র্যাকটিকুম করছি। এরকম কিছু প্র্যাকটিকুম জাস্ট শর্ট কয়েকটা লাইনে আপনি উল্লেখ করবেন, যেটা সার্টিফিকেট আপনি আপনার কি উন্টার লাগেন্সের মধ্যে অ্যাড করে দিবেন, তাহলে সবচেয়ে বেশি পজিটিভ ফিডব্যাক আসবে। ঠিক আছে? আর আনসাইবেনটা হইতে হবে ছোট, এত বড় না যে গরুর রচনা হয়ে যায়, অত ছোট না যে একটা চিরকুট হয়ে যায়। আচ্ছা, এগুলো নিয়ে ইন ফিউচার আরও আলোচনা করা হবে। আর বিশেষ করে আনসাইবেন নিয়ে সবাই কথা বলে, এই জন্য আমি আনসাইবেন নিয়ে কথা বলতে চাই না। তারপরেও কথার প্রসঙ্গে আসাতে আমি এই কথাটা বলছি। এখন বলেন যে আপনি এই যে A1 থেকে B1 পর্যন্ত যে একটা জার্নি আমরা করছি, হ্যাঁ, এখানে কিছু আপস এন্ড ডাউন ছিল, একটা হতাশা ছিল, অবশ্যই। এইখান থেকে সেই মোটিভেশনটা কিভাবে ধরে রাখবে? আচ্ছা, যারা আজুবি আছে আমরা কিন্তু সবাই কিন্তু অনলাইনে পোস্ট করি, বেশার কম একদম 75% মানুষ হাউস বিল্ডিং পাওয়ার পর, ভিসা পাওয়ার পর সবার সামনে আসে। তাহলে আমরা তাদেরকে দেখে মোটিভেট হইতে পারি। অনেকে প্রথমবার এক্সাম দিয়ে একটাও পাস করতে পারে না, অথবা 4টা দিয়ে একটা পাস করে, 2টা পাস করে, হ্যাঁ, তারা অনেকে হতাশার মধ্যে পড়ে যায় যে আমি কি আসলে রং ট্র্যাপে যাচ্ছি। ধরনের কোনো এক্সপেরিয়েন্স আছে? অবশ্যই হ্যাঁ, আমার আছে। আমার লেজেন্ডাইলটা আমি 3rd টাইমে পাস করছিলাম, তো আমার এক্সপিরিয়েন্স ভালোই আছে। তো আমি দেখা যাচ্ছে কি আমি আমার কমফোর্ট জোন হচ্ছে কি আমার পড়ার টেবিল, যেখানে আমি একদম রিল্যাক্সে থাকি। কিন্তু দেখা যাচ্ছে কি আমার মতো অনেক স্টুডেন্ট আছে যারা এক্সাম হলে গেলে হাইপার হয়ে যায়, নিজের মস্তিষ্কের আগে খুব বেশি প্রেশার ক্রিয়েট করার কারণে তারপর আমাদের মস্তিষ্কটা প্রপারলি ওয়ার্ক করতে পারে না। তো তখন গিয়ে আমরা কি কনফিউশন ক্রিয়েট করি আর হচ্ছে কি এক্সামের মধ্যে খারাপ করে আসি। ঠিক আছে? তারপর আমরা ব্লেম করি কি নিজেকে যে আমি স্টুডেন্ট ভালো না বা ব্লা ব্লা ব্লা। আসলে এগুলো করা যাবে না। আপনি ঠান্ডা মাথায় একবার হলে সেকেন্ড টাইম দেন, সেকেন্ড টাইম হলে 3rd টাইম দেন। আচ্ছা, এখানে এই যে এরকম কিছু বোতল লাগা রাখছে, এইটা মেবি রাবার কালেকশন করতেছে, এটা পরবর্তীতে মেবি প্রসেসিং করে এটার ইউজ করা হয়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। চা বাগানটা মাশাআল্লাহ অনেক বড়, বাগানটা এক্সপ্লোর করে একটা ভালো এক্সপিরিয়েন্স নিতে পারেন। ভাই চা খাবেন? ঢেলে দেই। তো আজকে বিকালটা খুবই ভালো কাটলো। আমরা এখন শাহজালাল মাজারে যাচ্ছি, তাহলে আমরা এখন বিকালটা শাহজালাল মাজারে কাটাবো। তো এখান থেকে আমরা আবার সিএনজি ভাড়া করে শাহজালাল মাজারে চলে যাব। তো চলুন তাহলে
শাহজালাল মাজারে যাওয়া যাক। সিএনজি নিলাম, সিএনজি আমাদের থেকে আম্বরখানা পর্যন্ত 60 টাকা দিয়ে আমরা 5 জন ভাড়া করেছি। তো সেখান থেকে আবার রিক্সা দিয়ে যাব। আমরা চলে আসছি এখন হযরত শাহজালাল মাজারের গেটে। বন্ধুরা, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সাল্লামের মাজার সিলেটের অন্যতম প্রধান ধর্মীয় এবং ঐতিহাসিক স্থান। 1303 সালে তিনি ইয়েমেন থেকে সিলেটে আসেন ইসলাম প্রচারের জন্য। তিনি 360 আউলিয়ার অন্যতম ছিলেন এবং সিলেটে ইসলাম প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মাজার সিলেটের শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এখানে প্রতিদিন হাজারো ভক্তরা দর্শনার্থী হিসেবে আসেন। এটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি ঐতিহাসিকভাবেও অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের কবুতর, মাছ দেখতে পাবেন। তো আমি বলবো একবার এখানে এসে ঘুরে যাবেন। তো বন্ধুরা, এটাই ছিল আসলে শাহজালাল দরগা শরীফ। আমরা হোটেলে চলে যাব। সারাদিন আজকে ঘোরাঘুরি করছি, অনেক দৌড়াদৌড়ি করছি। কালকের ব্লগটা আরও ইনফরমেটিভ হবে, আরও এক্সপ্লোরিং হবে। তো শুকরান, আলবিদা, মাশাআল্লাহ, মা, টেক কেয়ার, ডু হোয়াট এভার ইউ লাইক মাই লাভলি ফ্যাম। গুড বাই।